অবুঝের মতো কি করেছি, অবুঝের মতো কি করেছি, আমারই অজান্তে হৃদয়ের প্রান্তে, আমারই অজান্তে হৃদয়ের প্রান্তে তোমার মূর্তি কেন গড়েছি, কি করেছি, অবুঝের মতো কি করেছি, অবুঝের মতো কি করেছি। ডেকেছিলে শুধু গান শুনতে, সুরের মায়াবী জাল বুনতে, ডেকেছিলে শুধু গান শুনতে, সুরের মায়াবী জাল বুনতে, কখন যে হয়ে গেছি মুগ্ধ, সেই সুরে বিনামি ধরেছি, কি করেছি আমি, অবুঝের মতো কি করেছি, অবুঝের মতো কি করেছি। স্বাগতম সুরের গল্প অনুষ্ঠানে। আজকে আমাদের সাথে আছে শিমুল, শিমুল সঙ্গীত বিভাগের স্টুডেন্ট। শিমুলের গানের যে জার্নি, এই জার্নি আমরা শুনবো। শিমুল কিভাবে এই সঙ্গীতের রাস্তায় বিচরণ করছে। শিমুল, কেমন আছো? শুকর আলহামদুলিল্লাহ স্যার, বেশ ভালো আছি। আপনি কেমন আছেন? আমি আছি খুব ভালো। শিমুল, তোমার এই সঙ্গীতের পথে আসা কবে থেকে, কোন বয়স থেকে? সঙ্গীতের পথে আসা বলতে স্যার, ছোটবেলা থেকেই ফিল করতাম গানটাকে, ভালো লাগতো। যখন 3-4 বছর বয়স ছিল তখন শুনতাম আমার বড় বোন গান শিখতো, তো তখন তার পাশে বসে বসে আমি শুনতাম, আমার আগ্রহ কাজ করতো, কিন্তু তখন তো আমি শিখতাম না আর কি। তো আমার বাবা হচ্ছে গান করতেন। আচ্ছা, উনি কাওয়ালি সঙ্গীত শিল্পী, কাওয়ালিটা করেন। আচ্ছা আচ্ছা, বাহ। কিন্তু আমি ছোটবেলা থেকে আব্বুকে খুব একটা কাছ থেকে দেখিনি, কারণ হচ্ছে তিনি প্রায় 20 বছর দেশের বাইরে ছিলেন। তো ওর মধ্যে তার দেশের বাইরে যাওয়ার আগে তার হচ্ছে গানের যে চর্চাটা বা হচ্ছে পারফরমেন্স, এগুলো অনেক হতো। সে আমাদের মুন্সিগঞ্জ জেলাতে খুব পরিচিত একজন শিল্পী ছিলেন। তো 20 বছরের একটা গ্যাপ, তারপরে তো হচ্ছে পরিস্থিতিটা ওরকম আগের মতো নেই, কিন্তু বাবা এখনো তোমার ইন্সপিরেশন বাবার কাছ থেকে? বাবার কাছ থেকে বলতে আমি জানতাম বাবা গান করে, বাট ওরকম ভাবে শুরু থেকে শোনা বা ওটা হয়ে ওঠেনি। কিন্তু কখনো বাবার কাছে বসে শেখাও হয়নি, কিন্তু ছোটবেলা থেকে যে ভালো লাগতো, তো বোনের গানগুলো শুনে শুনে আমি নিজে নিজে তুলে ফেলতাম, বা হচ্ছে সে যখন হচ্ছে রেকর্ডারে শুনে তুলতো তার সাথে আমিও গান গাইতাম। তার মানে ওই ছোটবেলায় তোমার আসলে গান পার্টিকুলারলি শেখা হয়নি,
কিন্তু সুরের প্রতি তোমার ভালো লাগা ছিল, একটা আকর্ষণ ছিল, নেশা ছিল। যেই নেশা, এবং আরেকটা যেটা বোঝা যায় যে যেহেতু তোমার বাবা সুরের মানুষ, সেই ধারাটা তোমার রক্তে প্রবাহিত, তো সেই জায়গা থেকেই আসলে তোমার সঙ্গীতের পথে আসা। তুমি হয়তো তখন বুঝতে পারোনি, কিন্তু একটা সময় এসে তোমার মনে হলো যে সঙ্গীত আমার খুব ভালো লাগে, তাই তো? জি স্যার। তারপর এমনিতে তখন কোথাও তালিম নিয়েছো নাকি একেবারে সঙ্গীত বিভাগে ভর্তি হয়েছো, কোনটা? তালিম নিয়েছি স্যার যখন আমি ক্লাস 8 মানে জেএসসি পরীক্ষা শেষ করি, তো ওই মুহূর্তে আমার বাবা একেবারে চলে আসেন আর কি, আচ্ছা, বাইরে থেকে। তো তখন হচ্ছে বাবাকে আমি আমার ইচ্ছাটা প্রকাশ করি যে বাবা আমি তো শিখতে চাই, তো আমাকে কোথাও আর কি প্রাতিষ্ঠানিকভাবে যদি ইনক্লুড করা যায়। তো বাবা যার কাছে শিখেছিলেন, শুরুতে হাতে করেছিল, আমাকে ওনার কাছেই নিয়ে গিয়েছিলেন। তো আমার তো প্রথম গুরু হচ্ছে সঙ্গীত শিল্পী আব্দুর রহিম মনা স্যার। আচ্ছা আচ্ছা। উনি হচ্ছে, ওনাকে আমি দাদু ডাকতাম। আমার বাবাকে ছেলের মতো দেখতেন, অনেক স্নেহ করতেন, তো আমি ওই সুবাদে তাকে দাদু ডাকতাম। তো দাদুর কাছে আমার প্রথম হাতে করি। আচ্ছা। উনি বাউল শিল্পী ছিলেন, তো অনেক ধরনের সব ধরনের গানই করতেন আর কি। তো আমাকে তিনি ওইভাবেই গড়ে তোলার চেষ্টা করেছিলেন যাতে আমি সব ধরনের গানই গাইতে পারি। গানের যে ভাব কিভাবে প্রকাশ করতে হয় সুরের মধ্য দিয়ে, এই জিনিসটা উনি আমাকে ওই ছোট বয়স থেকে বোঝানোর চেষ্টা করতেন। হ্যাঁ। কিন্তু একটা কষ্টের খবর হচ্ছে, যখন হচ্ছে প্রায় 2 বছরের মতো হচ্ছে শিখছি, একটু বুঝতে শুরু করেছি সুরগুলো একটু একটু করে, ওই মুহূর্তে হচ্ছে দাদু মারা যান। আচ্ছা, তারপরে তোমার তুমি পড়াশোনা শেষ করলে, ম্যাট্রিক হয়েছে, ইন্টারমিডিয়েট করলে, এর মধ্যে প্রাতিষ্ঠানিক সঙ্গীত আর শেখা হলো না? বছর খানেক হচ্ছে একটা গ্যাপ ছিল দাদু চলে যাওয়ার পরে। তো তখন আমি আমাদের জেলা শিল্পকলা একাডেমিতে ভর্তি হই। আচ্ছা। তো ওখানকার ক্লাসিক্যাল ডিপার্টমেন্টের শিক্ষক ছিলেন আওলাদ হোসেন স্যার। আচ্ছা। শ্রদ্ধেয়। উনি তো ওনার কাছে হচ্ছে আবার ক্লাসিক্যালের তালিম নেওয়াটা শুরু হয়। আচ্ছা। তো স্যারের কাছে হচ্ছে ইন্টারমিডিয়েট পর্যন্ত যখন আমার জেলাতে ছিলাম, তো তখন পর্যন্ত শেখা হলো। তারপরে হচ্ছে অ্যাডমিশনের জন্য তো ঢাকাতে চলে আসলাম, এখানে পড়াশোনা করছি। তখন আবার গানের শেখার ক্ষেত্রে একটু গ্যাপ হয়ে গেল। আবার বিভাগে আসলাম, তখন থেকে আবার জানি এটা। আচ্ছা, তুমি তোমার ডিসিপ্লিন তো ক্লাসিক্যাল মিউজিক না, মেজর? জি স্যার। মেজর, তুমি ক্লাসিক্যাল মিউজিক নিয়ে পড়ছো। তো এই তারপরে সঙ্গীত বিভাগে ভর্তি হওয়ার পর থেকে তুমি ফর্মালি গান শেখা শুরু করলে আর কি, না? হ্যাঁ, আমি শুরুতে যখন দেখেছি তো তুমি খুবই তোমার ছিল, মানে সঙ্গীতের প্রতি খুবই একটা টান অনুভব করেছি আমি। তো তারপরে তো এই তো জার্নি হচ্ছে তোমার, আমি আমাদের সামনে দিয়ে আমি দেখছি। তো তুমি এই যে সঙ্গীত বিভাগে ভর্তি হয়েছ, তারপর থেকে তোমার সঙ্গীতের চর্চার কি অবস্থা? তুমি কি প্র্যাকটিস করো বা কিভাবে তোমার গানকে সামনের দিকে নিচ্ছ? শুরুর দিকে তো স্যার কিছু রাগের সাথে পরিচয়, সারগাম গীত, লক্ষণ গীত এগুলো শিখে এসেছি, বা কিছু পাল্টা, তারপর হচ্ছে তালের লয়কারি গুলা, তো অল্প অল্প শিখা নিয়ে এসেছি। কিন্তু ডিপার্টমেন্টে যখন এসে ক্লাসিক্যাল মেজরটা শুরু হয়, তখন মানে একটু মনে হচ্ছিল, অনেক কঠিন মনে হচ্ছিল, ধরতে একটু কষ্ট হচ্ছিল। তো আমাদের মেজরের শিক্ষকরা বা আপনি সহ মানে এমন ভাবে সাপোর্ট করেছেন, আসলে আমাদের কাছে কঠিনত্বটা একদম মানে সহজে পরিণত হয়েছে, এবং অনেক ভালোবেসে ফেলেছি আমরা ক্লাসগুলোকে। আসলে ক্লাস মনে হয় না, যেমন নিজের মানে একটা জায়গায় রেয়াজ করছি, শিখছি, গুরুকুলের মতো একটা অনুভূতি হয়। আচ্ছা, তো এই আমরা একটা গান শুনতে চাই। তুমি যে সঙ্গীত বিভাগে আসার পরে তোমার যে সঙ্গীতের প্রতি যে বোধের যে উন্মোচন, বা কিভাবে আসলে প্র্যাকটিস করতে হবে, কিভাবে এটার ভিতরে ঢুকা যাবে, বা কিভাবে আত্মীকরণ করতে হয়, এই সব জায়গাগুলোতে আস্তে আস্তে তোমার মধ্যে অ্যাড হচ্ছে। এই অ্যাড হচ্ছে, আর তুমি গানটাকে আরো পরিশীলিত করার চেষ্টা করছো। কোনো একটা গানকে তোমার মতো করে গাওয়ার একটা চেষ্টা করছো আর কি। যারা ক্লাসিক্যাল গান চর্চা করে তারা হয়তো কোনো একটা গানকে নিজের মতো করে গাইবার একটা চেষ্টা থাকে, কারণ যেহেতু তুমি খেয়ালের স্টুডেন্টদের মধ্যে
প্রত্যেকটা জিনিসকে একটা নতুন নতুন মেলোডি ক্রিয়েট করার একটা নেশা থাকে এবং প্রবণতা থাকে। তো তুমি আমাদেরকে এখন কি গান শোনাবে? স্যার আমি একটি নজরুল সঙ্গীত শোনাই। শিওর। রাগ ললিতে, পিউ পিউ বিরহী পাপিয়া বলে। ইন্টারেস্টিং কথা হচ্ছে এই গানটি আমার খুব প্রিয় একটি গান, এবং আমি আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ভাইবাতে আমি এই গানটি করেছি। আচ্ছা আচ্ছা। এর সাথে আমার একটা স্মৃতি রয়েছে আর কি। পিউ পিউ বিরহী পাপিয়া বলে, পিউ পিউ বিরহী পাপিয়া বলে, কৃষ্ণ চূড়ার বনে ফাগুন সমীরণে, কৃষ্ণ চূড়ার বনে ফাগুন সমীরণে, ঝুলে ফুল বনপথ তলে, পেয় পেয় বিরহে পাপিয়া বলে, পেয় পেয় বিরহে পাপিয়া, পাপিয়া বলে, পেয় পেয় বিরহে পাপিয়া বলে। নিশি পোহায় যায় কাহার লাগে, নিশি পোহায় যায় কাহার লাগে, নয়নে নাহি বসিয়া যাকে, আমারি মতো হায় চাহিয়া আশাপথ, নিশীথের চাঁদ পড়ে গগনে ঢলে, পিউ পিউ বিরহী পাপিয়া বলে, পিউ পিউ বিরহী পাপিয়া, বিরহী পাপিয়া, বিরহী পাপিয়া বলে। আহা, বাহ। ললিত, ললিত রাগটা একটু কঠিন রাগ। ধরো এই যে এই গানটা তুমি যখন তুমি ললিত রাগটা খুব প্রপারলি এবং গভীরভাবে ললিতের ভেতরে ঢুকে যাবে, তখন এই গানটা তুমি মানে আরো নিজের মতো করে এলাবোরেট করতে পারবে। নি রে গা মা 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 গা রে গা মা গা রে সা নি রে গা মা ললিত কে বাত। তো নজরুল সঙ্গীত, তুমি তো ক্লাসিক্যাল মিউজিকের মানুষ, নজরুল সঙ্গীত গাইতে গেলে একটু বেসিক জায়গাটা আরো স্ট্রং করতে হয়, স্ট্রং হতে হয়। এই জন্যে নজরুল সঙ্গীত অনেকে গাইতে চায় না, যেহেতু একটু রাগের আশ্রয় আছে সেই কারণে। তো সুন্দর। আর তো তুমি যে ক্লাসিক্যাল মিউজিক করো,
তোমার মধ্যে কি কোনো সুরের বাইন্ডিংস আছে, মানে এই গান গাওয়া যাবে বা ওইটা গাওয়া যাবে না, বা ওই গানটা আমার জন্য না, সুরের যে ব্যারিয়ার আছে বা সুরের ব্যারিয়ার নাই, কোনটা তুমি মনে করো? স্যার আসলে আমার তো সুরটাই খুব পছন্দ, কিন্তু গানকে ক্যাটাগরাইজ করা যে এই গান গাওয়া যাবে এই গান গাওয়া যাবে না, আসলে আমার মধ্যে থেকে শুরু থেকে এই জিনিসটা কখনোই ছিল না। কারণ হচ্ছে আমার যিনি দাদু ছিলেন, যার কাছে আমার হাতে খড়ি, তো ওনার থেকে আমি যখন দেখি প্রথম যে উনি সব ধরনের গান কত সুন্দরভাবে মেনটেন করে গেছেন। উনি নিজে বাউল শিল্পী ছিলেন, অথচ উনি আধুনিক গান আধুনিকের মতো করে কত সুন্দর করছেন, নজরুল করছেন, রবীন্দ্র করছেন। ওনার এই সঙ্গীতের এই চিন্তাটা উনি আমার মধ্যে একটু। তুমি যে এই যে তোমার দাদু যে বাউল শিল্পী ছিলেন, তো বাউলের যে টেস্ট, এই টেস্ট তোমাকে টানেনি? হ্যাঁ, যথেষ্ট। তখন বাউল গান একটু বেশি করা হতো শুরুর দিকে, যে লালনের গান করা হতো। বাউলের যেহেতু বাউল তোমাকে কখনো না কখনো টেনেছে ভালো করে, এবং বাউলের যে সুর, সেই সুর তো তোমাকে, সেই সুর তোমাকে কিভাবে টেনেছে? তুমি কি বাউলের বাউল সুরের বা বাউল অঙ্গের যে গান, সেরকম গান তুমি গেয়েছো কখনো? হ্যাঁ স্যার, ওরকম। কি গান গেয়েছো? লালন গীতি গিয়েছি, পল্লী গীতি গিয়েছি কিছু। আমরা একটা শুনবো না, যেহেতু তোমার ইন্সপিরেশন দাদুর কাছ থেকে, আমরা একটা তোমার বাউল বা লালন বা ফোক অঙ্গের একটা গান শুনি। হ্যাঁ, ও পদ্মা নদী রে, সর্বনাশা পদ্মা নদী, তোর কাছে শোধাই বলা মারে তোর কে রে, কুল কিনারা কুল কিনারা, কোনো দিন কুল কিনারা। পাড়ির আশায় তাড়াতাড়ি সকাল বেলায় ধরলাম পাড়ি, পাড়ির আশায় তাড়াতাড়ি সকাল বেলায় ধরলাম পাড়ি। আমার দিন যে গেল সন্ধ্যা হলো, আমার দিন যে গেল সন্ধ্যা হলো, তবু না কুল কিনারা, নদীর কুল কিনারা, নদীর কুল কিনারা। বাহ, তুমি ক্লাসিক্যাল মেজরের মানুষ। আসলে সুরের কোনো বাউন্ডারি নেই। সুর যার ভালো লাগে তার সব রকমই ভালো লাগে, আমার মনে হয় সেটাই হওয়া উচিত। এবং শিল্পীর একটা তাগিদ সবসময় থাকে, সে নিজেকে ছাপিয়ে ভার্সেটাইল হওয়ার জন্যে, মানে সব ধরনের গানের টেস্ট বা বোঝা এবং সব ধরনের টেস্টকে নিজের মধ্যে আনার একটা প্রবণতা সবসময় থাকে। কেউ পারে, কেউ পারে না, কেউ চেষ্টা চালিয়ে যায়, কেউ চেষ্টা করে যে আমি সব রকম গান গাইবো, এবং সব রকম গান গাওয়ার জন্যে আলাদা আলাদা বোধ হয় থ্রোয়িং আছে। হ্যাঁ, প্রত্যেকটা গানে আলাদা থ্রোয়িং আছে। যেমন ক্লাসিক্যাল মিউজিক গাইতে গেলে একদম গাইতে হয়, যখন লঘুসঙ্গীত গাইছো তখন সেটাকে একটু পরিশীলিত, একটু ধরে, একটু সফট করে গাইতে হয়। এই জায়গাগুলো বেসিক্যালি শিখতে হয়।
তো সেই জার্নির মধ্যেই আসলে আমরা আছি। তুমি আছো, আমরাও আছি, আমিও শিখে চলেছি। তো মাঝখানে আমরা ধরো গোল্ডেন পিরিয়ডের যে গান, মান্না, হেমন্ত, সতীনাথ, এই ধরনের গান আমরা শুনতে শুনতে বড় হয়েছি, সেগুলো নিশ্চয় তোমরাও শুনেছো। তো ওই ধরনের গান তোমাকে টানে তো, না? জি স্যার, আমি তো মান্না দে স্যারের শুরু থেকেই খুব ফ্যান। হ্যাঁ, হেমন্ত স্যারের গান শোনা হতো, তো আসলে পুরোনো দিনের গানগুলো আমাকে বেশি টানতো। আচ্ছা, মান্নাদের একটা গান, একটা এই কয়েকদিন আগে বলতে তোমার কণ্ঠে শুনেছিলাম, একটু শুনি আমরা। ঠিক আছে স্যার, চেষ্টা করছি। কে তুমি, কে তুমি, কে তুমি তন্দ্রাহারিণী, কে তুমি তন্দ্রাহারিণী, দাঁড়িয়ে আমার চোখের আগে রাঙালে মন পুষ্প রাগে, কে গো চম্পা বরণী, কে তুমি তন্দ্রাহারিণী, কে তুমি তন্দ্রাহারিণী। আজ তোমায় দেখে হলো মনে, তুমি ছিলে মনের কোণে, আজ তোমায় দেখে হলো মনে, তুমি ছিলে মনের কোণে, তোমার ডাকে কুল হারালো, তোমার ডাকে কুল হারালো, আমার স্বপ্ন তরুণী, আমার স্বপ্ন তরুণী, কে তুমি তন্দ্রাহারিণী, কে তুমি তন্দ্রাহারিণী। আহা, বাহ, কি আবার নানান রকমের সুর এসে আসলে নিজেকে সমৃদ্ধ করে, নানান ধরনের সুর, এই গানগুলো গাওয়া মানে হচ্ছে চর্চা করা। এই গান খুব সহসাই গাওয়া খুব পসিবল না, কারণ এই গান গাইতে গেলে প্র্যাকটিস করতে হয় বেশি। এই গান গাইতে গেলে রাগের সম্পর্কে ধারণা এবং গলার কারুকাজ, গলার অর্নামেন্টেশন যেন বেশি করে আসে, সেই জন্যে দীর্ঘ সাধনা করতে হয়, দীর্ঘ প্র্যাকটিস করতে হয়। যতক্ষণ পর্যন্ত এগুলো ফ্লুয়েন্ট না হচ্ছে ততক্ষণ পর্যন্ত প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস। তো শিমুল তার চর্চায় নিয়োজিত আছে, তার সাধনায় নিয়োজিত আছে। শিমুল সিরিয়াস স্টুডেন্ট, সে তার সঙ্গীতের জার্নি করে যাচ্ছে এবং এই সঙ্গীতের জার্নি তাকে অনেক দূর নিয়ে যাবে, সেটা তার জন্যে আমার পক্ষ থেকে আশীর্বাদ দোয়া রইল। এবং যারা আপনারা শুনছেন বা দেখছেন তারা রিয়াজ বা শিমুলকে দোয়া করবেন, সে যেন তার লক্ষ্যে পৌঁছায় এবং সে যেন তার স্বপ্নের সমান উচ্চতায় পৌঁছায় এবং সে একজন ভালো মানুষ হয়ে সমাজের সামনে এসে দাঁড়ায় এবং শিল্প চর্চার মধ্যে দিয়ে মানুষের জাগরণ ঘটায়। আজকে
এই যে রিয়াজ, তুমি যে গান গাইছো এবং তুমি তোমার যে গানের চর্চা, এই চর্চায় তোমার যে শিক্ষা বা তুমি যে অর্জন করেছো বা করছো, সঙ্গীত যারা করে বা যারা সঙ্গীত শোনে বা তোমার বন্ধুরা, লিসনার যারা দেখছে, তাদের সম্পর্কে তোমার কি মতামত? সঙ্গীতের ব্যাপারে তুমি কি বলতে চাও লিসনারদেরকে? আসলে সঙ্গীতের ব্যাপারে আমি যেটা অনুভব করি নিজে, যে সঙ্গীতটা হচ্ছে আত্মার একটা মুক্তির পথ। বা হচ্ছে আমাদের এই যে চারিপাশে এত অস্থিরতা, এত চিন্তা ভাবনা, কিন্তু যখন সারাদিন পর একটু মানে যে কোনো সময় একটু গানটা একটু শুরু করি বা একটু গান করতে যাই, তখন কিন্তু এই ক্লান্তি, এই অস্থিরতা কিছু কাজ করে না। ওই একটু প্রশান্তি, আমার কাছে সুরটা মানে একটা প্রশান্তি। তো আমি আশা করব সবাই যদি সঙ্গীতের সাথে লেগে থাকে, কেউ করুক বা না করুক, যদি শুনেও বা এটা পছন্দ করে বা ধারণ করে, শ্রোতা হয়ে থাকলেও তার হচ্ছে এই অস্থিরতা থেকে একটু মুক্ত হতে পারে, একটু প্রশান্তি পেতে পারবে। রাইট। তো আজকে রিয়াজকে আমাদের স্টুডিওতে আসার জন্য ধন্যবাদ। সুরের গল্প অনুষ্ঠানে থাকার জন্য, আজকে এই আড্ডায় তাকে আমরা পেয়েছি, তার জন্যে শিমুলকে অশেষ ধন্যবাদ। এবং আপনারা শিমুলকে দোয়া করবেন। আমরা একটা লাস্ট গান শুনতে শুনতে আজকে অনুষ্ঠান শেষ করব। টাটা। আধরাতে যদি ঘুম ভেঙে যায়, মনে পড়ে মোরে প্রিয়, চাঁদ হয়ে রব আকাশের গায়ে, বাতায়ন খুলে দিও। আধরাতে যদি ঘুম ভেঙে যায়, মনে পড়ে মোরে প্রিয়, চাঁদ হয়ে রব আকাশের গায়ে, বাতায়ন খুলে দিও। আধরাতে যদি ঘুম ভেঙে যায়, সেথা জোছনার আলোর কণিকা, যেন সে তোমার প্রেমের মনিকা। সেথা জোছনার আলোর কণিকা, যেন সে তোমার প্রেমের মনিকা। কলঙ্ক সাথে জড়ায় রয়েছে, প্রেমের কলঙ্ক সাথে জড়ায় রয়েছে, আঁখি ভরে নিরতে চাঁদ হয়ে রব আকাশের গায়ে, বাতায়ন খুলে দিও। আধরাতে যদি ঘুম ভেঙে যায়।